রেকর্ডিং করলাম। তো পারফেক্ট কম্পিটিশন কি? এমন একটা মার্কেট যে মার্কেটে অসংখ্য ক্রেতা এবং অসংখ্য বিক্রেতা থাকবে। তারা সবাই একই ধরনের দ্রব্য কেনা বেচা করবে। এ ধরনের মার্কেটকে বলা হয় পারফেক্ট কম্পিটিশন, পারফেক্টলি কম্পিটিটিভ মার্কেট। এটি আসলে একটা কাল্পনিক মার্কেট, এজন্যই যে বৈশিষ্ট্যগুলো পড়লে বুঝতে পারবা এটি একটি কল্পনাপ্রসূত বাজার ব্যবস্থা, যেটি আসলে আদর্শ একটা বাজার হিসেবে চিন্তা করি। আমরা কল্পনায় একটা আদর্শ বাজারকে চিন্তা করি, যেখানে ক্রেতার অভাব নাই, যেখানে বিক্রেতার অভাব নাই, সবার দ্রব্য একই রকম। বৈশিষ্ট্যগুলো যথাক্রমে ডেফিনেশনে যা আছে, প্রথমে লার্জ নাম্বার অফ বায়ার্স এন্ড সেলার্স, বহু সংখ্যক ক্রেতা বিক্রেতা। বহু সংখ্যক ক্রেতা বলতে কতজনকে বোঝানো হয়, অথবা বিক্রেতা বলতে কতজনকে বোঝানো হয়, সেটার একটা উত্তর হলো এরকম আসলে: বিক্রেতার সংখ্যা এত বেশি, একজন বা কয়েকজন অথবা একটা গ্রুপ বা কয়েকটা গ্রুপ বিক্রেতার পক্ষে বাজারে কোনো রকমের ইনফ্লুয়েন্স তৈরি করা সম্ভব না। কারণ ওই কয়জনের বাইরে আর অসংখ্য ক্রেতা কিংবা বিক্রেতা রয়েছে। এটি হলো লার্জ নাম্বারের ডেফিনিশন, রাইট? একইভাবে ক্রেতার কথা তাই, ক্রেতার সংখ্যা এত বেশি, কিছু ক্রেতা এসে বললো যে আমরা দ্রব্যটা কিনবো না, কিংবা হ্যালো। হ্যাঁ, হ্যাঁ, কথা হয়েছিল। সে আনোয়ারকে ফোন করছিলাম আমি সাথে সাথে। কিভাবে ক্রেতার সংখ্যা এত বেশি, এত বেশি যে কয়েকজন ক্রেতা কিংবা কয়েকটা গ্রুপ ক্রেতা মিলে যদি বাজারে কোনো রকমের প্রভাব সৃষ্টি করার চেষ্টা করে, পারবে না। কারণ কি, তাদের বাইরেও আরো অনেক ক্রেতা আছে। কয়েকজন মিলে বললো আমরা বিক্রেতাদের কাছে যাব না, তাতে বিক্রেতার কোনো কিছু আসে যায় না। কারণ হলো ওই কয়েকজনের বাইরে বা ওই কয়েকটা গ্রুপ ক্রেতার বাইরে বা অসংখ্য ক্রেতার বাইরে আরো অসংখ্য ক্রেতা আছে। এটি হলো লার্জ নাম্বারের ব্যাখ্যা। হোমোজেনিয়াস প্রোডাক্ট তাৎপর্যটা হচ্ছে সকল বিক্রেতা যে দ্রব্য বিক্রি করে, সব দ্রব্য একই রকম। দ্রব্যের অভ্যন্তরীণ গুণাগুণ, বাহ্যিক গুণাগুণ সব একরকম। ফ্রি এন্ট্রি অ্যান্ড এক্সিট বলতে যা বোঝানো হয়, বাজারে নতুন ফার্ম আসতে পারবে, বের হয়ে যেতে পারবে, কেউ কোনো ধরনের প্রতিবন্ধকতা তৈরি করবে না। এটি হলো ফ্রি এন্ট্রি অ্যান্ড এক্সিটের তাৎপর্য। কোনো ফার্ম নতুন করে ঢুকতে চাইলে বাজারে ঢুকতে পারবে, কেউ যদি বাজার থেকে বের হয়ে যেতে চায় বের হয়ে যেতে পারবে। প্রফিট ম্যাক্সিমাইজেশন হচ্ছে এই বাজারের একটি বৈশিষ্ট্য। যে কয়টা ফার্ম আছে, তারা ঢোকার কিংবা বের হয়ে যাওয়ার মূল উদ্দেশ্য হলো প্রফিটকে ম্যাক্সিমাইজ করা। সে প্রফিট কাকে বলে? প্রফিট হলো রেভিনিউ এবং কস্টের ব্যবধান। আয় এবং ব্যয়ের ব্যবধানকে বলা হয় প্রফিট। প্রফিট ম্যাক্সিমাইজ করাই হলো সকল ফার্মের উদ্দেশ্য। প্রত্যেকটা ফার্ম চেষ্টা করবে তার প্রফিটকে ম্যাক্সিমাইজ করতে। কোথায়? পারফেক্টলি কম্পিটিটিভ মার্কেটে। নেক্সট হলো নো গভর্নমেন্ট রেগুলেশন। এ ধরনের বাজারকে পারফেক্ট কম্পিটিশনে কোনো গভর্নমেন্ট নাই, মানে এখানে কোনো ধরনের ট্যাক্স ইম্পোজ করবে না, কোনো সাবসিডি নাই, কোটা নাই, লাইসেন্সের বিষয় নাই। সোজা কথা, গভর্নমেন্ট ইজ অ্যাবসেন্ট। পারফেক্ট নলেজ, এই এর দ্বারা বোঝানো হয় বাজার সম্পর্কে পরিপূর্ণ ধারণা থাকবে কার? বায়ারের, সেলারের। বাজারে কোথাও দ্রব্য ডিফারেন্সিয়েট হচ্ছে কিনা, তারপরে বাজারে ক্রেতা বিক্রেতা, তাদের অবস্থান, তাদের চাওয়া, এসব নিয়ে পরিপূর্ণ জ্ঞান থাকবে ক্রেতা এবং বিক্রেতা সবার। পারফেক্ট নলেজ। এ ধরনের বাজারে কোনো রকমের বিজ্ঞাপন অথবা অন্য কোনো বিক্রয় কর্মকাণ্ড অনুপস্থিত।
বিজ্ঞাপন বিজ্ঞাপন কেন দেয়া হয়? বিজ্ঞাপন দেয়া হয় দ্রব্যটাকে পৃথক করার জন্য, তোমার দ্রব্য অন্যের দ্রব্য থেকে পৃথক, এটি বোঝানোর জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়, বিজ্ঞাপন দেওয়া হয়। কিন্তু সকল দ্রব্য যেহেতু একরকম, সেজন্য বিজ্ঞাপনের প্রশ্ন আসে না। সেলিং অ্যাক্টিভিটিস, বিজ্ঞাপনের বাইরে সেলিং অ্যাক্টিভিটিস, যেমন ধরো মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে দ্রব্য সম্পর্কে প্রচার করা, এটা সেলিং অ্যাক্টিভিটিস। এই ধরনের সবকিছু পারফেক্ট কম্পিটিশনে অনুপস্থিত। আর পারফেক্ট মোবিলিটি অফ ফ্যাক্টরস অফ প্রোডাকশন, এটা দ্বারা বোঝানো হয় যে পারফেক্ট কম্পিটিশন, বাজার যদি পারফেক্টলি কম্পিটিটিভ হয়, তাহলে ফ্যাক্টরস অফ প্রোডাকশন গুলো পারফেক্টলি মোবাইল, চাইলেই আহ, কাজ পাবে, চাইলেই বের হয়ে যেতে পারবে। এটি হলো পারফেক্ট কাজ পাওয়া। ফ্যাক্টরস কারা? লেবার, ক্যাপিটাল, এগুলো হলো ফ্যাক্টরস অফ প্রোডাকশন। লেবার ক্যাপিটাল তারা যদি কোনো একটা ফার্মে, মনে করো লেবারের কথা বললাম, চাকরি চায়, চাকরি করতে পারবে। কেউ যদি বলে না আমি চাকরি করব না, চলে যেতে পারবে। এটি হলো পারফেক্ট মোবিলিটি অফ ফ্যাক্টরস অফ প্রোটেকশন। তো এই বৈশিষ্ট্যগুলো থেকে বোঝা যায় যে আসলে এটি এক ধরনের কাল্পনিক আদর্শ প্রকৃতির বাজার। তুমি কি এমন কোনো বাজার ব্যবস্থা দেখেছো যেখানে ফার্ম চাইলেই ফার্ম চাইলে বের হয়ে যাবে, অথবা চাইলেই ঢুকবে, অথবা এমন কোনো ফার্ম আছে যেখানে শ্রমিকরা চাকরি চাইলেই পেয়ে যাবে, আবার কোনো শ্রমিক কাল চলে যেতে চাইবে, চলে যেতে পারবে? এরকমটা সম্ভব না। এ কারণে পারফেক্ট মোবিলিটি অফ ফ্যাক্টরস অফ প্রোডাকশন এটি আদর্শ একটি বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্য থাকলে বাজারটা পারফেক্টলি কম্পিটিটিভ হবে, কিন্তু আমি বোঝাতে চেষ্টা করেছি যেটি আসলে বাস্তবসম্মত না। তথাপি কেন আমরা এই মার্কেটটা শুরুতেই পড়ি? পারফেক্ট কম্পিটিশন ছাড়া অন্য কয়েকটা মার্কেট আছে যেগুলোতে, যেগুলো বাস্তবে আছে, আমি সেগুলো না পড়ে পারফেক্ট কম্পিটিশন পড়ি হলো ওই বাস্তবগুলোকে বোঝার জন্য। পারফেক্ট কম্পিটিশনের বৈশিষ্ট্য যেগুলো আছে, এই বৈশিষ্ট্যের একটা একটা করে যদি বাদ পড়ে, লঙ্ঘন হয়, তখন যে বাজারটা সৃষ্টি হয়, ওই বাজারটা বাস্তবে আছে। যেমন মনোপলি। মনোপলি কাকে বলে? যেখানে একজন মাত্র বিক্রেতা, এটি মনোপলি। মনোপলিস্টিক কম্পিটিশন কি? অল্প সংখ্যক বিক্রেতা কিন্তু ক্রেতা অনেক। যেমন সাবানের বাজার। তুমি আহ, যেমন প্রসাধনী সাবান, শরীরে ব্যবহার করার জন্য যে সাবান, লাক্স, কেয়া ইত্যাদি। আচ্ছা, 1 মিনিট একটু বিরতি নিই, বাজারটা শেষ হয়।
ওকে, পারফেক্ট কম্পিটিশন এই বৈশিষ্ট্যগুলো পড়ার পরে ইকুইলিব্রিয়াম পড়বো। ইকুইলিব্রিয়াম বোঝার জন্য একটা ফার্ম, ইকুইলিব্রিয়াম মানে একটি ফার্ম তখনই ভারসাম্য অর্জন করে যদি সে তার প্রফিটকে ম্যাক্সিমাইজ করতে পারে। দেখো এখানে একটা পারফেক্টলি কম্পিটিটিভ ফার্মে ডিমান্ড কার্ভ আঁকা হয়েছে, যেটা দেখতে হরাইজন্টাল। কারণ কি? কারণ হলো প্রাইসটা ফিক্সড। যে পরিমাণ দ্রব্যই কিনতে চাও না কেন একই প্রাইসে কিনতে পারবে। কারণ কি? কারণ হলো সকল বিক্রেতা দ্রব্য একরকম, সেখানে প্রাইসের মধ্যে কোনো ভেরিয়েশন নাই। একজন কনজিউমার বললো আমি অনেক বেশি পরিমাণ কিনবো, আমি ও কিউটু পরিমাণ দ্রব্য কিনবো, আমাকে একটু কম দামে দিন। এটা বিক্রেতা অ্যাকসেপ্ট করবে না, কারণ ওই কনজিউমারের বাইরে আরো অসংখ্য কনজিউমার রয়েছে। ওই কনজিউমার যদি কোনো দ্রব্য নাও কিনে নিবেন, তথাপি তার দ্রব্যের বিক্রিতে কোনো সমস্যা ঘটবে না, কারণ অসংখ্য ক্রেতা আছে। তাই প্রাইস ফিক্সড। হোয়াট এভার অ্যামাউন্ট ইউ ওয়ান্ট টু বাই, ইট ডাজন্ট ম্যাটার, প্রাইস ইজ অলওয়েজ ফিক্সড। আর প্রাইস অ্যাভারেজ রেভিনিউ মার্জিনাল রেভিনিউ কেন সমান হয়? কারণ হলো টোটাল রেভিনিউ কিভাবে পাওয়া যায়? প্রাইসকে যদি আমরা কোয়ান্টিটি দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে টোটাল রেভিনিউ পাই। আর টোটাল কস্ট কি করে পাওয়া যায়? অ্যাভারেজ কস্টকে কোয়ান্টিটি দিয়ে টাইমস করলে আচ্ছা টোটাল, টোটাল রেভিনিউ কিভাবে পাওয়া যায় বললাম, আমি বলেছি বলো তো টোটাল রেভিনিউ কিভাবে পাওয়া যায়। টোটাল রেভিনিউকে যদি আমি আর দ্বারা প্রকাশ করি, আর ইকুয়াল টু প্রাইস মাল্টিপ্লাইড বাই কোয়ান্টিটি, এটা হলো টোটাল রেভিনিউ। প্রতি একক দ্রব্যের দাম যদি পি হয় আর কোয়ান্টিটি যদি কি হয়, তাহলে টোটাল রেভিনিউ কি? প্রাইস ইন্টু কোয়ান্টিটি। অ্যাভারেজ রেভিনিউ কিভাবে পাওয়া যাবে? অ্যাভারেজ রেভিনিউ হলো টোটাল রেভিনিউকে কোয়ান্টিটি দিয়ে ভাগ, সেটা হলো অ্যাভারেজ রেভিনিউ। অ্যাভারেজ রেভিনিউ কি করে পাওয়া যাবে? টোটাল রেভিনিউকে যদি আমরা কোয়ান্টিটি দিয়ে ভাগ করি। টোটাল রেভিনিউটা কি? এই যে বললাম টোটাল রেভিনিউ কি, তোমরা একটু রেসপন্স করো, না করলে তো উৎসাহ হবে না। প্রাইস টাইমস কোয়ান্টিটি, তাই না? দামকে পরিমাণ দিয়ে গুণ করলে টোটাল রেভিনিউ পাওয়া যায়। সেটাকে তুমি যদি কোয়ান্টিটি দিয়ে ভাগ করো, তাহলে এই কোয়ান্টিটি কোয়ান্টিটি কেটে গিয়ে থাকবেটা কি বলো? প্রাইস। প্রাইস। তার মানে অ্যাভারেজ রেভিনিউটা কার সমান? প্রাইসের সমান। অ্যাভারেজ রেভিনিউ এবং প্রাইস সমান। এবার টোটাল রেভিনিউ যদি প্রাইস টাইমস কোয়ান্টিটি হয়, আর প্রাইস যদি ফিক্সড হয়ে থাকে, মার্জিনাল রেভিনিউ কাকে বলে? তোমাদের ধারণা কি হতে পারে? মার্জিনাল রেভিনিউ ডেফিনিশন কি হতে পারে? টোটাল রেভিনিউ, টোটাল রেভিনিউ যেহেতু ডিপেন্ড করে কোয়ান্টিটির উপর, টোটাল রেভিনিউ ইজ এ ফাংশন অফ কোয়ান্টিটি। তাহলে মার্জিনাল রেভিনিউ এর ডেফিনিশন কি তোমরা ইকোনমিক্স কোর্স থেকে নিজেদের বুদ্ধি প্রয়োগ করে বলতে পারো? হোয়াট মে বি দ্য ডেফিনিশন অফ মার্জিনাল রেভিনিউ? স্যার, এক একটা প্রোডাক্টের কোয়ান্টিটির উপর ডিপেন্ড করে মার্জিনাল হ্যাঁ, রেভিনিউ। কোয়ান্টিটি এক ইউনিট চেঞ্জ হলে টোটাল রেভিনিউতে যে চেঞ্জ, কোয়ান্টিটিতে এক ইউনিট চেঞ্জ হলে টোটাল রেভিনিউতে যে চেঞ্জ, তাকে বলা হয় মার্জিনাল রেভিনিউ। তার মানে টোটাল ডেরিভেটিভ, ডেরিভেটিভ ডিআর বাই ডি কিউ, সেটি হলো মার্জিনাল রেভিনিউ, রাইট? এটা এই ডেরিভেটিভের মিনিং কি? চেঞ্জ ইন টোটাল রেভিনিউ ডিউ টু ওয়ান ইউনিট চেঞ্জ ইন কোয়ান্টিটি। এখন দেখো, এটি হলো তোমার রেভিনিউ ফাংশন। এই রেভিনিউ ফাংশন আর ইকুয়াল টু পি ইন্টু কিউ, যেখানে পিটা কনস্ট্যান্ট, প্রাইস ফিক্সড। তুমি যদি আর কে ডিফারেন্সিয়েট করো, ডিআর বাই ডিকিউ এর মান কি হবে আমাকে শোনাও, বলো। আর কে যদি কোয়ান্টিটি রেসপেক্টে ডিফারেন্সিয়েট করি, যেহেতু প্রাইসটা ফিক্সড, তাহলে মানটা কত হবে এখানে? আর কে যদি আর ইকুয়াল টু পি কিউ, আর কে যদি কিউ এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করো, কত হবে? স্যার পি। 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 এবং সেটি হলো মার্জিনাল রেভিনিউ। তার মানে একটু আগে দেখিয়েছি পি ইকুয়াল টু অ্যাভারেজ রেভিনিউ, এখন দেখলাম পি ইকুয়াল টু মার্জিনাল রেভিনিউ। তাহলে আমরা কি বললাম? বললাম যে পারফেক্ট কম্পিটিশনে যাহা প্রাইস, তাহাই অ্যাভারেজ রেভিনিউ, তাহাই মার্জিনাল রেভিনিউ, এবং সেই অ্যামাউন্টটা ফিক্সড। প্রাইস ফিক্সড এর পিছনে কারণটা, যৌক্তিকতাটা তোমাদেরকে বলেছি। সব বিক্রেতা দ্রব্য একরকম, কাজেই এখানে দামের মধ্যে কোনো রকম ভেরিয়েশন আসবে না। তাহলে এখানকার মূল লেসনটা কি? প্রাইস ইজ ফিক্সড অ্যান্ড দ্যাট প্রাইস ইজ ইকুয়াল টু হোয়াট? অ্যাভারেজ রেভিনিউ। দ্যাট প্রাইস ইজ ইকুয়াল টু মার্জিনাল রেভিনিউ।
অলরাইট। এখন আমরা ইকুইলিব্রিয়াম পড়ব। এটি খুবই ইন্টারেস্টিং, তোমরা একটু মনোযোগী হলে ভালো বুঝতে পারবে। কার ইকুইলিব্রিয়াম? ফার্ম ইকুইলিব্রিয়াম আন্ডার পারফেক্ট কম্পিটিশন। পারফেক্ট কম্পিটিশন একটা ফার্ম কিভাবে ভারসাম্য অর্জন করে? একটা ফার্ম তখনই ভারসাম্য অর্জন করে যদি সে তার প্রফিটকে ম্যাক্সিমাইজ করতে পারে। একটি ফার্ম কখন ভারসাম্য অর্জন করে? যদি সে তার প্রফিটকে ম্যাক্সিমাইজ করতে পারে, তাহলে সে ভারসাম্য অর্জন করে। প্রফিটের ডেফিনিশন কি? রেভিনিউ মাইনাস কস্ট। এখানে দেখো আমি প্রফিট ম্যাক্সিমাইজেশনের জন্য কন্ডিশনগুলো বের করছি একবারে স্টেপ বাই স্টেপ, হয়তো তোমরা বুঝতে পারবা। প্রফিট ম্যাক্সিমাম হওয়ার দুটো কন্ডিশন আছে। প্রফিট ম্যাক্সিমাইজিং কন্ডিশনগুলো ব্যবহার করার জন্য আমি স্টেপ বাই স্টেপ করেছি। এটা পরীক্ষা আসবে, তোমরা একটু মনোযোগী হও, দেখবা সহজে বুঝতে পারবা দুইটা কন্ডিশন কিভাবে পাই। প্রফিট হলো রেভিনিউ মাইনাস কস্ট। ওকে, পাই প্রফিটকে আমরা ইকোনমিক্সে পাই দ্বারা প্রকাশ করি, রেভিনিউকে আর, কস্টকে সি দ্বারা প্রকাশ করি। রেভিনিউ ডিপেন্ড করে কোয়ান্টিটির উপর, কস্টও ডিপেন্ড করে কোয়ান্টিটির উপর। তার মানে ফাইনালি প্রফিট ইজ এ ফাংশন অফ কোয়ান্টিটি। অসুবিধা হয়েছে বুঝতে? না স্যার। ভেরি গুড। প্রফিট ইজ আ ফাংশন অফ কোয়ান্টিটি। এখন পাই যদি ফাংশন অফ কোয়ান্টিটি হয়, তাহলে এটি ম্যাক্সিমাম হওয়ার প্রথম শর্ত কি? ডি পাই বাই ডি কিউ ইকুয়াল টু 0, রাইট? So, Yes, sir. ইয়েস। পাই ইজ আ ফাংশন অফ কোয়ান্টিটি। তাহলে পাই ফাংশনটা ম্যাক্সিমাম হওয়ার ফার্স্ট অর্ডার কন্ডিশন হবে ডি পাই বা ডি কিউ ইকুয়াল টু 0। এখন ডি পাই বা ডি কিউ এর মানটা দেখো এখানে বের করছি। পাইকে কোয়ান্টিটির রেসপেক্টে ডিফারেন্সিয়েট, যেহেতু পাই ইকুয়াল টু আর মাইনাস সি, তার মানে আর কে কোয়ান্টিটির রেসপেক্টে ডিফারেন্সিয়েট মাইনাস সি কে কোয়ান্টিটির রেসপেক্টে ডিফারেন্সিয়েট, রাইট? এখন ডি আর বাই ডি কিউ এটা হলো এম আর, আর ডিসি বাই ডি কিউ এটা হলো এম সি। তার মানে ডি পাই বাই ডি কিউ এর মান কি? এম আর মাইনাস এম সি। এবার সোজা এখান থেকে এখানে চলে আসো। ডি পাই বাই ডি কিউ এর মান হলো এম আর মাইনাস এম সি। ডি পাই বাই ডি কিউ এর মান এম আর মাইনাস এম সি, তাহলে এম আর মাইনাস এম সি ইকুয়াল টু 0, কারণ ডি পাই বাই ডি কিউ ইকুয়াল টু 0। এম আর মাইনাস এম সি ইকুয়াল টু 0 হলে এম আর ইকুয়াল টু কি? এম সি। মার্জিনাল রেভিনিউ ইকুয়াল টু মার্জিনাল কস্ট। এই হলো প্রফিট ম্যাক্সিমাম হওয়ার প্রথম শর্ত। তোমরা কি এতটুকু বুঝেছ? প্রফিট ম্যাক্সিমাম হওয়ার প্রথম শর্ত এম আর ইকুয়াল টু এম সি। কিভাবে পেয়েছি একজন আমাকে বোঝাতে পারলে আমি রিয়েলি আগ্রহী হব তোমাদেরকে আরো একটু বোঝাতে। আমি আবার বুঝিয়ে দিচ্ছি, কিন্তু তোমাদেরকে বলতেই হবে ফাইনালি কিভাবে পেলাম এটা। প্রফিট হলো পাই, যা আয় এবং ব্যয়ের পার্থক্য। কারণ চলে গেল, তোমরা আমাকে শুনছো না তাই না? আচ্ছা, মজ্জিম, তুই ক্লাসটা নিয়ে নে। আমি ডিসকানেক্টেড হয়েছিলাম, কারণ হলো বিদ্যুৎ চলে গিয়েছিল, সেজন্য আবার আমরা কানেক্টেড। এটি বোঝানোর চেষ্টা করছিলাম, প্রফিট ম্যাক্সিমাম হওয়ার শর্তগুলো বের করার চেষ্টা করছিলাম। প্রফিট কাকে বলে? প্রফিট হলো রেভিনিউ মাইনাস কস্ট, আয় এবং ব্যয়ের পার্থক্য। রেভিনিউ ইজ এ ফাংশন অফ কোয়ান্টিটি, কস্ট ইজ এ ফাংশন অফ কোয়ান্টিটি। তার মানে ফাইনালি প্রফিট ডিপেন্ডস অন কোয়ান্টিটি। তাহলে পাই ইজ এ ফাংশন অফ কোয়ান্টিটি, পাই ইজ এ ফাংশন অফ কোয়ান্টিটি।
দেন ফার্স্ট অর্ডার কন্ডিশন ডি পাই বাই ডি কিউ ইকুয়াল টু জিরো। আমি ডি পাই বাই ডি কিউ এর মান বের করেছি। ডি পাই বাই ডি কিউ এর মান কিভাবে গেছে? পাই কে কিউ রেসপেক্টে ডেরিভেটিভ, তার মানে আর কে কিউ রেসপেক্টে ডেরিভেটিভ মাইনাস সি কে কিউ রেসপেক্টে ডেরিভেটিভ, ডিআর বাই ডি কিউ মাইনাস ডিসি বাই ডি কিউ। ডিআর বাই ডি কিউ হলো এম আর, ডিসি বাই ডি কিউ হলো এম সি, এম আর মাইনাস এম সি। এটি হলো ডি পাই বাই ডি কিউ এর মান। সেই ডি পাই বাই ডি কিউ এর মান জিরো বসিয়েছে। ডি পাই বাই ডি কিউ এর মানটা আবার বড় হয়ে গেল, দেখি কি অবস্থা। ডি পাই বাই ডি কিউ এর মান এম আর মাইনাস এম সি, রাইট? এম আর মাইনাস এম সি এর মান হলো জিরো। এম আর দ্বারা কি বোঝো? মার্জিনাল রেভিনিউ। এম সি হলো মার্জিনাল কস্ট। এম আর মাইনাস এম সি ইকুয়াল টু জিরো। এম আর ইকুয়াল টু এম সি, মার্জিনাল রেভিনিউ ইকুয়াল টু মার্জিনাল কস্ট। এটি হলো প্রফিট ম্যাক্সিমাম হওয়ার প্রথম শর্ত। তাহলে সবাই একসাথে বলো, প্রফিট ম্যাক্সিমাম হওয়ার প্রথম শর্ত কি পেলাম আমরা? MR equals to MC. এম আর ইকুয়ালস টু এম সি। এম আর মানে মার্জিনাল রেভিনিউ, এম সি মানে মার্জিনাল কস্ট। মার্জিনাল রেভিনিউ এবং মার্জিনাল কস্ট ইকুয়াল হলে প্রফিট ম্যাক্সিমাম হবে। এটি হলো প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত ব্যাখ্যা করার জন্য সেকেন্ড অর্ডার কন্ডিশন চেক করব। সেকেন্ড অর্ডার কন্ডিশন চেক করার জন্য সেকেন্ড ডেরিভেটিভ নিব। dy বাই dx, এটা সেকেন্ড ডেরিভেটিভ ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার। তাহলে এখানে কি ডি স্কোয়ার পাই বাই ডি কিউ স্কোয়ার। আমার এই সুপারস্ক্রিপ্ট এবং এইগুলো একটু দূরে সরে যাওয়ার কারণে অনেক সময় বুঝতে অসুবিধা হতে পারে। এটা হলো ডি স্কোয়ার পাই বাই ডি কিউ স্কোয়ার, তার মানে ডি পাই বাই ডি কিউ কে তুমি আরেকবার ডিফারেন্সিয়েট করবা। ডি পাই বাই ডি কিউ কে আরেকবার ডিফারেন্সিয়েট করলে কি পাবা? ডি স্কোয়ার পাই বাই ডি কিউ স্কোয়ার। ডি পাই বাই ডি কিউ কে ডিফারেন্সিয়েট করলে এম আর কে একবার আবার ডিফারেন্সিয়েট করতে হবে, এম সি কে আবার ডিফারেন্সিয়েট করতে হবে, তাই না? সেজন্য আমি এম আর কে ডিফারেন্সিয়েট করেছি, এম সি কে ডিফারেন্সিয়েট করেছি। এম আর মানে মার্জিনাল রেভিনিউ, তাকে ডিফারেন্সিয়েট করলে যে কোনো ফাংশনকে ডিফারেন্সিয়েট করলে তার স্লোপ পাওয়া যেত, মানে স্লোপ অফ এম আর মাইনাস এম সি কে ডিফারেন্সিয়েট করলাম, সেটা হলো স্লোপ অফ এম সি। এটি হলো কিসের মান? সেকেন্ড ডেরিভেটিভ ডি স্কোয়ার। সেকেন্ড ডেরিভেটিভটা আমার লেখাটা ভালো আসেনি এখানে। ডি স্কোয়ার পাই ডিভাইডেড বাই কি? ডি কিউ স্কোয়ার, বুঝলে? এই সেকেন্ড ডেরিভেটিভের মান এসেছে কি? স্লোপ অফ এম আর মাইনাস স্লোপ অফ এম সি। তোমাদের জানা আছে একটা ফাংশন ম্যাক্সিমাম হওয়ার জন্য সেকেন্ড ডেরিভেটিভটা নেগেটিভ হওয়া চাই, জানা আছে না? মনে করো ওয়াই ইকুয়াল টু ফাংশন অফ এক্স। তোমরা এটা ইন্টারমিডিয়েটে পড়েছো, ওয়াই ইকুয়াল টু ফাংশন অফ এক্স। এই ফাংশনটা ম্যাক্সিমাম হওয়ার প্রথম শর্ত কি আর দ্বিতীয় শর্ত কি বলো? ম্যাথমেটিক্যাল কন্ডিশনের কথাই বলছি। ওয়াই ইকুয়াল টু ফাংশন অফ এক্স, এই ফাংশনটা ম্যাক্সিমাম হওয়ার প্রথম শর্ত কি এবং দ্বিতীয় শর্ত কি? আমি তো তোমাদেরকে নিয়ে স্যাটিসফাইড না এটা না বললে। স্যার ফার্স্ট ডেরিভেটিভ জিরো হইতে হবে এবং সেকেন্ড ডেরিভেটিভটা নেগেটিভ হইতে হবে। এক্স্যাক্টলি, ফার্স্ট ডেরিভেটিভ জিরো এবং সেকেন্ড ডেরিভেটিভ নেগেটিভ। আমরা কি করছি? ফার্স্ট ডেরিভেটিভ ডি পাই বাই ডি কিউ ইকুয়াল টু জিরো, ডি পাই বাই ডি কিউ ইকুয়াল টু জিরো এটা ধরে পেয়েছি ফাইনালে এম আর ইকুয়াল টু এম সি। তারপর সেকেন্ড ডেরিভেটিভ নেগেটিভ, ডি স্কোয়ার পাই বাই ডি কিউ স্কোয়ারের মান হওয়া চাই নেগেটিভ। আর ডি স্কোয়ার পাই বাই ডি কিউ স্কোয়ারের মান পেয়েছে স্লোপ অফ এম আর মাইনাস স্লোপ অফ এম সি। আবার 1 মিনিট আমি ব্রেক নিচ্ছি, দ্রুত শেষ হয়ে যাবে। আর 15-20 মিনিট পরে তোমাদের সিলেবাস শেষ হবে যদি এই অংশটা বুঝো। একটু এই আজানটা শেষ হোক।
আচ্ছা, বলেছিলাম প্রফিট ম্যাক্সিমাম হওয়ার দুটো শর্ত বের করেছি। একটা হলো এম আর ইকুয়াল টু এমসি, অর্থাৎ স্লোপ অফ এম আর লেস দেন স্লোপ অফ এমসি। তোমাদের মধ্যে কি কেউ বুঝেছে এটা? সঞ্জিতা বুঝেছো তাই না? স্যার কাইন্ডলি আরেকবার রিপিট করে শিওর, দিবেন স্লোপের আবার ব্যাখ্যা পার্টটা। করছি, দেখো। প্রফিট পাই, এটা ডিপেন্ড করে কোয়ান্টিটির উপর। তাহলে পাইটা ম্যাক্সিমাম হওয়ার ফার্স্ট অর্ডার কন্ডিশন কি ডি পাই বাই ডি কিউ ইকুয়াল টু জিরো। আমরা এখান থেকে ম্যানিপুলেট করে দেখলাম ডি পাই বাই ডি কিউ এর মান হলো এম আর মাইনাস এম সি, আর ডি পাই বাই ডি কিউ ইকুয়াল টু জিরো মানে হলো এম আর মাইনাস এম সি ইকুয়াল টু জিরো, তার মানে এম আর ইকুয়াল টু এম সি। এটি হলো প্রফিট ম্যাক্সিমাম হওয়ার প্রথম শর্ত, এম আর ইকুয়াল টু এম সি। এটা বুঝেছো? ইয়েস স্যার। সঞ্জিতা ইয়েস স্যার। বুঝেছো? শামসুন নাহার এটা বুঝেছো? জি স্যার। ওকে। দ্বিতীয় শর্ত কি? সেকেন্ড ডেরিভেটিভ নেগেটিভ। ডি স্কোয়ার পাই বাই ডি কিউ স্কোয়ার মান নেগেটিভ। আমি ডি স্কোয়ার পাই বাই ডি কিউ স্কোয়ার মানটা বের করছি, যেটা তোমাদের কাছে একটু টেকনিক্যাল মনে হতে পারে। ডি পাই বাই ডি কিউ এর মান কি আছে? এম আর মাইনাস এম সি, তাই না? ডি পাই বাই ডি কিউ এর মান আছে এম আর মাইনাস এম সি। তাহলে আমি যদি এটা সেকেন্ড ডেরিভেটিভ বের করতে চেষ্টা করি, তাহলে এম আর মাইনাস এম সি কে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। তার মানে এম আর কে ডিফারেন্সিয়েট করতে হবে, এম সি কে ডিফারেন্সিয়েট করতে হবে। এম আর কে ডিফারেন্সিয়েট করলে এম আর স্লোপ পাবে, এম সি কে ডিফারেন্সিয়েট করলে এম সি স্লোপ পাবে। তার মানে সেকেন্ড ডেরিভেটিভ ডি স্কোয়ার পাই বাই ডি কিউ স্কোয়ার মান হলো স্লোপ অফ এম আর মাইনাস স্লোপ অফ এম সি। আর তোমরা একটু আগে আমাকে বলেছো যে সেকেন্ড অর্ডার কন্ডিশন হচ্ছে সেকেন্ড ডেরিভেটিভ নেগেটিভ, ডি স্কোয়ার পাই বাই ডি কিউ স্কোয়ার মান নেগেটিভ। আর ডি স্কোয়ার পাই বাই ডি কিউ স্কোয়ার মান এসেছে স্লোপ অফ এম আর মাইনাস স্লোপ অফ এম সি হুইচ ইজ নেগেটিভ। এখান থেকে আরেক লাইন নিচে নামলে স্লোপ অফ এম আরটা বাম পাশে আর স্লোপ অফ এম সিটা ডান পাশে গেলে লেস দেন স্লোপ অফ এম সি। এটা হলো দ্বিতীয় শর্ত। বুঝেছে কেউ? জি স্যার। এক্সেলেন্ট। তাহলে তোমরা আজকে জানলে যে প্রফিট ম্যাক্সিমাম হওয়ার দুটো শর্ত, এবং এই দুটো শর্ত সবসময় সত্য। এটি মার্কেট কি পারফেক্টলি কম্পিটিটিভ নাকি ইমপারফেক্টলি কম্পিটিটিভ, উই ডোন্ট কেয়ার, উই ডোন্ট মাইন্ড হোয়াট এভার দ্য নেচার অফ দ্য মার্কেট। Profit will be maximum only and only if these two conditions are met. What are the conditions? Number one, marginal revenue equal to marginal cost. And number two, slope of MR less than slope of MC. এই দুটো শর্ত পূর্ণ হলে প্রফিট ম্যাক্সিমাম হবে এবং ফার্ম ইকুইলিব্রিয়ামে থাকবে। তাহলে আসলে কোথায় দুটো শর্ত পূর্ণ হয়েছে তা আমরা একটু দেখার চেষ্টা করি। এটি, এই ডায়াগ্রামটা এখন আর তোমাদের কাছে বেশি কঠিন মনে হবে না, কারণ ইতিমধ্যে আমরা এই লাইন সম্পর্কে আজকে জেনেছ। প্রাইস লাইন যেটা হরাইজন্টাল, কারণ হলো প্রাইস ফিক্সড, এআর এবং এমআর এর সমান, প্রাইস হলো এআর এবং এমআর এর সমান। তারপর অ্যাভারেজ কস্ট রেখা দেখতে ইউ শেপড, মার্জিনাল কস্ট রেখাও দেখতে ইউ শেপড। তবে অ্যাভারেজ কস্টে মিনিমাম পয়েন্ট দিয়ে মার্জিনাল কস্ট অতিক্রম করে যায়। এটা গত ক্লাসে পড়া। কেউ ছিলে এখানে যারা আছে আজকে? 11 জন, 10 জন। তোমাদের মধ্যে কেউ কি গত ক্লাসটাতে ছিলে? স্যার আমি ছিলাম না। ও, তুমি ছিলে না, তথাপি যা উত্তর করছে থাকলে আর অনেক ভালো। শামসুন নাহার ছিলে? নো স্যার। ভেরি স্যাড। এরপরে তোমরা এই অডিও তো মনে হয় আপলোড করেছিলাম, সেটা কি দেখেছো? অডিও ভিডিও রেকর্ডিং? ইয়েস স্যার পেয়েছি, বাট কিছু টপিকস বুঝিনি আনফরচুনেটলি। সেজন্য রেকর্ডিংটা দেখবে, অ্যাট দ্য সেম টাইম বই পড়বে। তো তোমরা ক্লাস না করলে, আজকে 50 জনের মধ্যে ক্লাস আছে, 10 জনের মধ্যে ওদেরকে বোঝানোর দায়িত্ব নিতে পারবো না। আজকে তোমরা জেনেছো যে প্রাইস লাইন হরাইজন্টাল, কারণ হলো প্রাইস ফিক্সড। আরো ম্যাথমেটিক্যালি দেখিয়েছে প্রাইস, অ্যাভারেজ রেভিনিউ এবং মার্জিনাল রেভিনিউ তারা ইকুয়াল। গত ক্লাসে প্রমাণ দেখিয়েছিলাম অ্যাভারেজ কস্ট রেখা ইউ শেপড এবং অ্যাভারেজ কস্ট রেখা মিনিমাম পয়েন্ট দিয়ে মার্জিনাল কস্ট রেখা ক্রস করে যায়, এসএমসি। এসএমসি স্ট্যান্ডস ফর শর্ট রান মার্জিনাল কস্ট, এসএসি শর্ট রান অ্যাভারেজ কস্ট। ইকুইলিব্রিয়ামের দুইটা কন্ডিশন বলো দেখি কি কি? একটু আগে বললাম এম আর ইকুয়াল টু এম সি, তারপর কি স্লোপ অফ এম আর লেস দেন স্লোপ অফ এম সি। এই দুটো কন্ডিশন ফুলফিল হয়েছে। এরকম পয়েন্ট হলো ই। কি করে দেখো? ই পয়েন্টে এই ব্লু রঙের রেখাটা হলো এমসি আর ব্ল্যাক কালার রেখাটা হলো এম আর।
তাহলে ই পয়েন্টে এম আর এর পরিমাণ এবং এমসি এর পরিমাণ সমান। এই ডায়াগ্রাম আঁকার সময় আমরা হরাইজন্টাল এক্সিসে দেখাই কোয়ান্টিটি, ভার্টিক্যাল এক্সিসে দেখায় অন্য সবকিছু, অন্য সবগুলো মানিটারি ইউনিটস, যেমন প্রাইস, অ্যাভারেজ রেভিনিউ, মার্জিনাল রেভিনিউ, অ্যাভারেজ কস্ট, মার্জিনাল কস্ট। তাহলে এই ভার্টিক্যাল ডিস্টেন্সটা কি দেখায়? এই ডিস্টেন্সটা দেখায় এম আর, কারণ এটা এম আর রেখা। আবার যেহেতু এটা এমসি রেখা, এই পয়েন্ট দিয়ে অতিক্রম করে গেছে, কাজে এটা এমসিও দেখায়। ই পয়েন্টে এম আর এর পরিমাণ কত? ই থেকে কিউ নট। এমসি এর পরিমাণ কত? তাও ই থেকে কিউ নট। তাহলে ই পয়েন্টে এম আর ইকুয়াল টু এমসি। তাই ভারসাম্যের প্রথম শর্ত পূর্ণ হয়েছে। অন্য কোনো পয়েন্টে হবে না, এটা দেখো তুমি। অন্য কোনো পয়েন্টে এম আর ইকুয়াল টু এমসি হয়নি। এখানে আমি যদি এমসি রেখাটাকে এদিকে একটু বাড়িয়ে দিতাম, বাড়াতে পারতাম, কিন্তু দ্বিতীয় শর্ত পূর্ণ হবে না দেখে আমি সেটা বাড়াইনি। কোনটা কথা বলছি জানো? এই যে কালার, ওটা করে পাই এমসি রেখাটাকে এখান থেকে আমি এমসি রেখা যদি ইউ শেপ, আমি এটাকে বাড়িয়ে এদিকে আনতে পারতাম। এমসি রেখা ইউ শেপ, এই পয়েন্টও এমআর এবং এমসি সমান, এটি সত্য। কারণ এই পয়েন্ট থেকে ভার্টিক্যালে যদি আমি একটা দূরত্ব নিই, সেই দূরত্বটা একসাথে এমআর দেখাবে, একসাথে এমসি দেখাবে, তাই না কি? তো কিন্তু সেখানে দ্বিতীয় শর্ত পূর্ণ হয়নি বলে এই দূরত্বটার কথা বলছি। এই হাইটটা এমআর, এই হাইটটা এমসিও বটে, কারণ এখানে যে ঠিক যে রেখাটা আঁকলাম এটা এমসি, এম আর ইকুয়াল টু এমসি। তো ই পয়েন্ট এবং এই পয়েন্ট একটা কাল্পনিক নাম, মনে করো যে কোনো একটা নাম দিয়ে রাখো, কে মনে করো কাল্পনিক নাম। এই পয়েন্টের নাম যদি আমি কে দিই, কে পয়েন্ট বলো কিংবা ই পয়েন্ট বলো, দুটো পয়েন্টে ইকুইলিব্রিয়াম প্রথম শর্ত পূর্ণ হয়, কিন্তু দ্বিতীয় শর্তটা পূর্ণ হয়েছে ই পয়েন্টে। কেন? দেখো, ই পয়েন্টে এম আর স্লোপ, এই রেখাটা হলো এম আর, এই যে রেখাটা এটি হলো এম আর। এম আর স্লোপ কত ই পয়েন্টে? তোমাদের মধ্যে একজনে বলতে পারো ই পয়েন্টে এম আর স্লোপ কত? স্লোপ কত? এটি যেহেতু এম আর রেখা, তার স্লোপ কত? 0, রাইট? জিরো। কারণ এটি একটা হরাইজন্টাল রেখা, এম আর স্লোপ 0। আর এই পয়েন্টে এমসি রেখাটা আপওয়ার্ড স্লোপিং। আপওয়ার্ড স্লোপিং একটা রেখার স্লোপ কেমন সেখানে বলো? এমসি রেখার স্লোপ কেমন এই পয়েন্টে? পজিটিভ। কে পয়েন্টে? এই পয়েন্টে স্লোপ পজিটিভ, তাই না? রেখাটা এক আপওয়ার্ড। একজন জিরো হবে। জি স্যার। তাহলে এই পয়েন্টে এম আর স্লোপ হলো 0, কিন্তু এমসি স্লোপ পজিটিভ। নিশ্চয় 0 কম, পজিটিভ বেশি, তার মানে এম আর স্লোপ কম, এমসি স্লোপ বেশি। কোন পয়েন্টে? ই পয়েন্টে। তাহলে ই পয়েন্টে আমরা দ্বিতীয় শর্ত পূর্ণ হতে দেখেছি। কিন্তু কে পয়েন্টের কথা যদি বলো, যদিও সেখানে এম আর ইকুয়াল টু এমসি, এম আর এর হাইট যা এমসি এর হাইট তা, কিন্তু এম আর স্লোপ 0। বাট হোয়াট অ্যাবাউট এমসি স্লোপ? কে বলতে পারো? এই পয়েন্টে এমসি স্লোপ নেগেটিভ, কারণ এমসি রেখাটা ডাউনওয়ার্ড স্লোপিং। এই পয়েন্টে এমসি রেখাটা ডাউনওয়ার্ড স্লোপিং, এমসি স্লোপ নেগেটিভ। 0 এর তুলনায় নেগেটিভ মানটা ছোট, তার মানে এমসি স্লোপ কম, এমআর স্লোপ বেশি। কিন্তু আমার দ্বিতীয় শর্তটা কি? এমআর স্লোপ কম, এমসি স্লোপ বেশি হওয়া চাই। সেজন্য ফাইনালি ইকুইলিব্রিয়াম পয়েন্ট কোনটা? ইকুইলিব্রিয়াম পয়েন্ট হলো ই। ই পয়েন্ট ইকুইলিব্রিয়াম দুটো শর্ত পূর্ণ হয়েছে একসাথে, সেজন্য ই হলো ইকুইলিব্রিয়াম পয়েন্ট। সে দুটো শর্ত কি কি? এম আর ইকুয়ালস টু এমসি এবং স্লোপ অফ এম আর লেস দেন স্লোপ অফ এমসি। এক্সেলেন্ট, সঠিক বলেছ। এম আর ইকুয়াল টু এমসি এবং স্লোপ অফ এম আর লেস দেন স্লোপ অফ এমসি। আচ্ছা, তোমরা একজন দুজন বোঝার কারণে আমি কিছুটা পাচ্ছি, স্বস্তি পাচ্ছি, এবং সেই স্বস্তি থেকে তোমাদেরকে একটু আরেকটা প্রশ্ন করব। বাঁকা।
এই যে ব্লু রেখাটা আঁকলাম আমি অনেক পরিশ্রম করে, এই ব্লু রেখাটার নাম কি? মার্জিনাল কস্ট রেখা। রাইট, এটি মার্জিনাল কস্ট রেখা। এই পয়েন্টের নাম দিলাম কে, এখানে একটা পয়েন্ট দিব আমি, এই পয়েন্টের নাম দিলাম কে। এখানে একটা কোয়ান্টিটি ঠিক করি। মনে করো এই কোয়ান্টিটি হলো Q1, টেক্সট হয় না। মনে করো এখানে যে কোয়ান্টিটি আছে সেই কোয়ান্টিটি হলো Q1। এই ডায়াগ্রামে দুইটা পয়েন্ট আছে, যে দুটো পয়েন্টে ইকুইলিব্রিয়ামের প্রথম শর্ত পূর্ণ হয়, সে দুইটা পয়েন্ট কি কি? উত্তর হলো কে এবং ই। কারণ কি, কে পয়েন্টে এম আর ইকুয়াল টু এমসি, ই পয়েন্টে এম আর ইকুয়াল টু এমসি। কে পয়েন্টে এম আর কত, এমসি কত? একজন কেউ বলতে পারবে? স্যার এম আর হচ্ছে কে থেকে Q1, রাইট। সেম, কে থেকে Q1 পর্যন্ত। আর এমসিও সেম, এটা এমসি Yes, থাকে, sir. এম আর ইকুয়াল টু এমসি। আর ই পয়েন্টও একই অবস্থা, এম আর ইকুয়াল টু এমসি। এম আর কত? Q naught. ই কিউ নট। এমসি কত? Sir, MCO Q naught. ই কিউ নট, রাইট। এই হাইটটা এম আর ইকুয়াল টু এমসি, এই হাইটটা এমসি দেখা, এম আর দেখা। তাহলে কে এবং ই উভয় পয়েন্টে প্রফিট ম্যাক্সিমাম হওয়ার প্রথম শর্ত পূর্ণ হয়, কিন্তু দ্বিতীয় শর্তটা ই পয়েন্টে পূর্ণ হয়েছে। এটা আমি মাত্র একবার ব্যাখ্যা করেছি, তোমাদের মধ্যে কোনো ব্রিলিয়ান্ট কেউ ধরে ফেলেছে এটা? কে পয়েন্টে দ্বিতীয় শর্ত পূর্ণ হয়নি কিন্তু ই পয়েন্টে হয়েছে, এটা কেউ ধরতে পেরেছো? Sir, E point এ short run marginal cost এর slope হচ্ছে পজিটিভ, বাট K পয়েন্টে স্লোপটা নেগেটিভ। সো রাইট, নেগেটিভ হওয়ায় এটা সেকেন্ড কন্ডিশনটা ফুলফিল করছে না। এক্স্যাক্টলি। কে পয়েন্টে সেকেন্ড কন্ডিশন ফুলফিল হয় না কেন? কারণ কে পয়েন্টে এম আর স্লোপ জিরো, এমসি স্লোপ নেগেটিভ। নেগেটিভ মানে লেস, জিরো মানে হাই। তার মানে এম আর স্লোপের তুলনায় এমসি স্লোপ কম। কিন্তু দ্বিতীয় শর্ত হলো স্লোপ অফ এম আর কম হতে হবে, এমসি বেশি হতে হবে। ই পয়েন্টে যে হয়েছে তার প্রমাণ কি? ই পয়েন্টে এম আর স্লোপ হলো জিরো, ই পয়েন্টে এম আর স্লোপ কি? জিরো। আর এমসি স্লোপ কি? নেগেটিভ না পজিটিভ? পজিটিভ। এমসি স্লোপ পজিটিভ, ই পয়েন্টে এমসি স্লোপ পজিটিভ, কিন্তু এম আর স্লোপ জিরো। তো এম আর স্লোপ কম, এমসি স্লোপ বেশি, কাজে ই হলো ইকুইলিব্রিয়াম পয়েন্ট। এবার আমি অনেক সময় দিয়েছি তোমাদেরকে এটা বোঝানোর জন্য, আশা করছি তোমরা বুঝবে, বুঝেছ। তারপরে একটু পড়বে, অডিও ভিডিওগুলো রিভিউ করবে আবার। এবার আমি ফাইনালি ফলাফল তোলার চেষ্টা করি। ই যেহেতু ইকুইলিব্রিয়াম পয়েন্ট, তাহলে এই পয়েন্ট থেকে সোজা একটা লম্ব টানো, টানলে পরে যেটা কোয়ান্টিটি সেটি হলো ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি। তাহলে ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি কত? ও কিউ নট। ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি ও কিউ নট। ইকুইলিব্রিয়াম প্রাইস কত? ওপি নট। ইকুইলিব্রিয়াম প্রাইস হলো ওপি নট, এটি হলো ইকুইলিব্রিয়াম প্রাইস। ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি ও কিউ নট। টোটাল রেভিনিউ কিভাবে পাওয়া যায়? প্রাইসকে কোয়ান্টিটি দিয়ে মাল্টিপ্লাই করলে টোটাল রেভিনিউ পাওয়া যায়, প্রাইসকে কোয়ান্টিটি দিয়ে মাল্টিপ্লাই করলে। এখানে প্রাইস হলো ওপি নট, কোয়ান্টিটি হলো ও কিউ নট। তো প্রাইসকে কোয়ান্টিটি দিয়ে মাল্টিপ্লাই করলে ওপি নট মাল্টিপ্লাইড বাই ও কিউ নট ইকুয়াল টু ও পি নট ই কিউ নট। দৈর্ঘ্য মাল্টিপ্লাইড বাই প্রস্থ ইকুয়াল টু এরিয়া। এরিয়াটা কত? ও পি নট ই কিউ নট। এই এরিয়াটা হলো টোটাল রেভিনিউ। অনেস্টলি বলো তো বুঝছো কিনা? জি স্যার, বুঝছি। টোটাল রেভিনিউ হলো এই এরিয়াটা, ও পি নট ই কিউ নট, এটা টোটাল রেভিনিউ। এবার টোটাল কস্ট কিভাবে পাওয়া যাবে? অ্যাভারেজ কস্টকে কোয়ান্টিটি দিয়ে মাল্টিপ্লাই করবে, কিন্তু তোমরা যারা ভালো রেসপন্স করছো আজকে, তারা অ্যাভারেজ কস্ট মার্জিনাল কস্ট সম্পর্কে গত ক্লাসটা মিস করার কারণে, যাক তারপরে ভিডিও দেখে যা বুঝেছো, অ্যাভারেজ কস্ট আগে এটা, এটা হলো অ্যাভারেজ কস্ট। তো কোয়ান্টিটি যখন ও কিউ নট, এই কোয়ান্টিটি যখন ও কিউ নট, এই কোয়ান্টিটিতে অ্যাভারেজ কস্ট একটা কোথায় গিয়ে খুঁজে পাও তুমি? কোথায় গিয়ে অ্যাভারেজ কস্টকে খুঁজে পাও?
বি বিন্দুতে। বি বিন্দুতে, তাহলে অ্যাভারেজ কস্টের পরিমাণ কত? কিউ নট থেকে বি। অ্যাভারেজ কস্ট হলো কিউ নট থেকে বি। টোটাল কস্ট কিভাবে পাওয়া যাবে? অ্যাভারেজ কস্টকে কোয়ান্টিটি দিয়ে টাইমস করলে, কোয়ান্টিটি দিয়ে গুণ করলে অ্যাভারেজ। I don't know. Sometimes I lose the tools that I should use while conducting online classes. যেমন ধরো এখন সেটা একটু অ্যাভারেজ কস্ট হলো কিউ নট থেকে বি। অ্যাভারেজ কস্ট কত? কিউ নট থেকে বি। এটা হলো অ্যাভারেজ কস্ট। কিউ নট থেকে বি যে কথা, ও এ একই কথা, সেজন্য আমরা অ্যাভারেজ কস্ট ইকুয়াল টু ও এ লিখলাম। অসুবিধা আছে? কোয়ান্টিটি স্যার। যখন ও কিউ নট, তখন অ্যাভারেজ কস্ট কিউ নট বি। কিউ নট বি যে কথা, ও এ একই কথা, তাহলে অ্যাভারেজ কস্ট হলো ও এ। টোটাল কস্ট কি করে পাই? অ্যাভারেজ কস্টকে কোয়ান্টিটি দিয়ে গুণ করে। অ্যাভারেজ কস্টকে কোয়ান্টিটি দিয়ে গুণ করে টোটাল কস্ট পাই। অ্যাভারেজ কস্ট কত? ও এ। কোয়ান্টিটি কত? ও কিউ নট। নট। তাহলে কত হবে? টোটাল কস্ট কত হবে? ও এ মাল্টিপ্লাইড বাই ও কিউ নট ইকুয়াল টু কি? ও এ বি কিউ স্যার নট। ও ও এ এ বি কিউ নট। দৈর্ঘ্য গুণ প্রস্থ ইকুয়াল টু এরিয়া। সেই এরিয়াটা হলো ও এ বি কিউ নট। এটি হলো টোটাল কস্ট। ফরেস্ট টোটাল রেভিনিউ কত ছিল? স্যার টোটাল রেভিনিউ ও পি নট ই কিউ নট। ইয়েস, ও পি নট ই কিউ নট, এটা ছিল টোটাল রেভিনিউ। টোটাল রেভিনিউ ছিল ও পি নট ই কিউ নট, এটা ছিল টোটাল রেভিনিউ। কিন্তু টোটাল কস্ট হচ্ছে ও এ বি কিউ নট। তো রেভিনিউ থেকে কস্ট বাদ দিলে বাকি যা থাকে সেটাই প্রফিট। সেই পরিমাণটা কত বলো আমাকে। স্যার এ বি ই পি নট। দ্যাটস অল। এটি হলো তোমাদের পড়া আসলে, বুঝলে? জি স্যার। পেলাম। এটিকে আমি এই দেখি, এটা দিয়ে দেখাতে পারি। দিস ইজ দ্য প্রফিট, অ্যামাউন্ট অফ প্রফিট। এই পরিমাণ প্রফিট আর্ন করছে। কি করে বুঝেছি? হলো ইকুইলিব্রিয়াম পয়েন্ট, কারণ এই পয়েন্টে ইকুইলিব্রিয়াম দুটো কন্ডিশন ফুলফিলড। তাহলে এই পয়েন্টে প্রাইস কোয়ান্টিটি ঠিক করলাম, প্রাইস ও পি নট, কোয়ান্টিটি ও কিউ নট। টোটাল রেভিনিউ ও পি নট ই কিউ নট, প্রাইসকে কোয়ান্টিটি দিয়ে গুণ করলাম। তারপরে কোয়ান্টিটি যখন ও কিউ নট, তখন অ্যাভারেজ কস্ট হলো কিউ নট বি, যাকে আমি বলতে পারি ও এ। তাহলে টোটাল কস্ট কিভাবে পাওয়া যাবে? অ্যাভারেজ কস্টকে কোয়ান্টিটি দিয়ে মাল্টিপ্লাই করে। অ্যাভারেজ কস্ট ও এ, কোয়ান্টিটি ও কিউ নট। তাহলে টোটাল কস্ট হবে ও এ মাল্টিপ্লাইড বাই ও কিউ নট। দৈর্ঘ্যকে প্রস্থ দিয়ে গুণ করলে ও এ বি কিউ নট, এটি হলো টোটাল কস্ট। টোটাল রেভিনিউ থেকে টোটাল কস্ট বাদ দিলে পরে যে এরিয়াটা থাকে সেই এরিয়াটাই হলো প্রফিট, এবং সেটা কত? এ পি নট ই বি নট ই বি। এটি হলো প্রফিট। এই প্রফিটকে ইকোনমিক প্রফিট বলে, অনেকে সুপার নর্মাল প্রফিট বলে, অ্যাবনর্মাল প্রফিট বলে, এগুলো অর্থনীতির ভাষায়। তোমরা তো কিছু না জানলেও চলবে, তোমরা শুধু প্রফিটটা কিভাবে হিসাব করলাম এখানে তা দেখলে। আচ্ছা, ঘটনাক্রমে যদি অ্যাভারেজ কস্ট টাকা সবসময় এখানে থাকবে এমন কোনো কথা নাই। অ্যাভারেজ কস্ট টাকাটা যদি আমি একটু উপরে তুলে দিয়ে কোথাও নিয়ে যাই, যে ধরো এর পরের ডায়াগ্রামের কথা বললাম, এখানকার কথা বললাম, এখানে মৌলিক যে অর্থনীতি, তার মধ্যে অর্থনৈতিক তত্ত্বের মধ্যে কোনো গোলমাল, কোনো কন্ট্রাডিকশন নাই। অ্যাভারেজ কস্ট টাকাটা ইউ শেপড, মার্জিনাল কস্ট টাকা ইউ শেপড। হয়তো মার্জিনাল কস্ট টাকা আঁকার সময় কেবলমাত্র যে পার্টটুকু আমার দরকার ওই পার্টটুকু এঁকেছি, বাকিটুকু আঁকিনি। এটার জন্য যেমন এই এই অংশের কথা বললাম, কালো দরকার, কালো দরকার। মার্জিনাল কস্ট রেখা দেখতে ইউ শেপ, তো এটা কালো তো হলো না। এটি মার্জিনাল কস্ট। এখানে ইকুইলিব্রিয়াম ফার্স্ট অর্ডার কন্ডিশন পূর্ণ হয় এরকম দুইটা পয়েন্ট আছে। একটা হলো এই পয়েন্টটা। কেন এই পয়েন্টে ফার্স্ট অর্ডার কন্ডিশন পূর্ণ হয়? আমি যদি এই পয়েন্টের নাম জি দেই, বলতে পারো এই পয়েন্টে কেন ফার্স্ট অর্ডার কন্ডিশন পূর্ণ হয়েছে? স্যার এই পয়েন্টে এম আর এবং এমসি ইকুয়াল, জি পয়েন্টে এম আর এবং এমসি ইকুয়াল।
এই হাইটটা এমআর দেখায়, এই হাইটটাই এমসি দেখায়, এমআর এমসি ইকুয়াল, কিন্তু সেকেন্ড অর্ডার কন্ডিশন ফুলফিল হয়েছে কোন পয়েন্টে? এফ পয়েন্টে, এফ যেখানে পয়েন্টে। যেখানে এমআর ইকুয়াল টু এমসি এবং স্লোপ অফ এমআর লেস দেন স্লোপ অফ এমসি। এমআর স্লোপ হলো 0, এমসি স্লোপ পজিটিভ। তাই এফ হলো ফাইনাল ইকুইলিব্রিয়াম পয়েন্ট, যেখানে কোনো যে ওকে, এফ পয়েন্ট যেটা ফাইনাল ইকুইলিব্রিয়াম পয়েন্ট। এবার ইকুইলিব্রিয়াম প্রাইস কত? ওপি বার, কোয়ান্টিটি ও কিউ বার। টোটাল রেভিনিউটা কত বলো আমাকে, হেল্প করো যাতে করে ও ক্লাস শেষ করি। ওপি ও বার কিউ বার। এফ কিউ বার। ও পি বার এফ কিউ বার, এটা হলো টোটাল রেভিনিউ। এবার আসো, কোয়ান্টিটি যখন ও কিউ বার, তখন অ্যাভারেজ কস্ট কত? কোয়ান্টিটি যখন ও কিউ বার, তখন অ্যাভারেজ কস্ট কত? স্যার এফ কিউ বার। ইউ বার এফ অথবা ও পি বার, সেম বার। তাই না? এটা হলো অ্যাভারেজ কস্ট। টোটাল কস্ট কি করে পাই? অ্যাভারেজ কস্টকে কোয়ান্টিটি দিয়ে মাল্টিপ্লাই করে, এটা হলো অ্যাভারেজ কস্ট। আর কোয়ান্টিটি হলো এটা। অ্যাভারেজ কস্টকে কোয়ান্টিটি দিয়ে মাল্টিপ্লাই করলে টোটাল কস্ট কত হবে তাহলে? ও পি বার এফ কিউ বার। টোটাল রেভিনিউ এবং টোটাল কস্ট ইকুয়াল, তাহলে এখানে কোনো প্রফিট নাই, কোনো লস নাই, এটাই বোঝাতে চেয়েছে। টোটাল রেভিনিউ এবং টোটাল কস্ট ইকুয়াল, এখানে কোনো প্রফিট নাই, কোনো লস নাই। নো প্রফিট নো লস। কিন্তু প্রফিট ম্যাক্সিমাইজিং কন্ডিশন ফুলফিল হয়েছে। প্রফিট ম্যাক্সিমাইজিং কন্ডিশন ফুলফিল হওয়ার পরে নো প্রফিট নো লস হওয়ার তাৎপর্য কি জানো? মানে এটাই হলো তার জন্য সব থেকে ভালো অবস্থা। এর চেয়ে ভিন্ন কোনো উৎপাদন করবে তার লস হবে, ওটাই বোঝানো। তাহলে দ্বিতীয় ডায়াগ্রামটা বোঝাচ্ছ। লাস্ট বাট নট দ্য লিস্ট, সর্বশেষ ডায়াগ্রামটা আলোচনা করার চেষ্টা করি। আর কি হতে পারে? একটু আগে এসএসসি রেখাটা একটু নিচে ছিল, এখানে ছিল মনে করো, এখন এটা অ্যাভারেজ রেভিনিউর সাথে ট্যানজেন্ট হয়েছে। এরপরে তার আরেকটা উপরে হবে। উপরে হতে পারে, যে ঘটনাটা এখানে ঘটেছে। এখানে ইকুইলিব্রিয়াম পয়েন্ট কোনটা? কোনো ব্যক্তি কি আমাকে ইকুইলিব্রিয়াম পয়েন্ট, তারপরে প্রাইস, কোয়ান্টিটি, টোটাল রেভিনিউ, টোটাল কস্ট হিসাব করে বলতে পারবা? স্যার ইকুইলিব্রিয়াম পয়েন্ট ই। ভেরি গুড, আর এখানে বলতে টোটাল পারো হচ্ছে। রেভিনিউ যদি বলি তাহলে হচ্ছে ও পি বার ই কিউ বার হবে। সঠিক বলেছ। আর টোটাল কস্ট হচ্ছে ও ডি এফ কিউ বার। হুম, এখানে প্রফিট হবে না, লস হবে, যেটা হচ্ছে ডি এফ ই পি বার। ভেরি গুড। তোমাকে শুনে আমাকে, আমি যদিও তোমাকে চিনতে পারিনি কে তুমি, তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি ইকোনমিক্স এর ছাত্রী। আমার কাছে খুব ভালো লেগেছে। তো এটা তাৎপর্য অর্থ হলো এই যে অনলাইনে ক্লাস করেও বোঝা সম্ভব, সেটি যদি একটু মনোযোগী হয়। এই পরিমাণ লস, লস করার পরে প্রডিউস করবে কি করবে না, এটার জন্য একটা লেসন আছে। আমি চাইবো তোমরা যেদিন, আচ্ছা তোমাদের পরীক্ষা তো হয়ে যাবে তাই না? তো পরীক্ষার 31 আগে তারিখ থেকে। এই আর কোনো ক্লাস চাও? সবার উপস্থিতিতে একটা ক্লাস নিতে চাই আমি, এরকম কি কখন হতে পারবে? স্যার টু বি অনেস্ট অফলাইন ক্লাস, ফিজিক্যাল ক্লাস অ্যাটেন্ড করা পসিবল না, যেহেতু এক্সাম চলে এসেছে আর এক্সাম প্রেসারে এরকম আর পসিবল হবে না, বাট হ্যাঁ ঠিক অনলাইন আছে, ক্লাস করা যায়। অনলাইন ক্লাসের কথা বলছি। অনলাইনে তোমাদের 10 জন উপস্থিত থাকে মাত্র। হোয়াটস দ্য রিজন বিহাইন্ড দ্যাট? আচ্ছা দেখ, পরীক্ষার পড়া হয়ে গেছে, এখানে ইন্টারেস্টিং একটা বিষয় আছে। সেই বিষয়টা নিয়ে আমি ডিসকাস করার জন্য তোমাদেরকে আরেকদিন বলবো আমার সাথে একটা ক্লাস করতে। তোমরা আমাকে যেমন আজকে সময় নিয়ে নিয়েছো,